আসসালামু আলাইকুম স্টুডেন্টস। তো আজকে আমরা করব 9-10 এর ফিজিক্সের গতি চ্যাপ্টার 2, যেটা আপনাদের এসএসসির জন্য অনেক ইম্পর্টেন্ট। এবং আজকে আমরা কিছু কি টপিকস নিয়ে আলোচনা করব, সবগুলো হবে না যেহেতু সময় কম। তো আমরা এখানে কিছু কি টপিকস লিখে রাখছি। টপিক 1 স্থিতি গতি, টপিক 2 বিভিন্ন প্রকারের গতি, টপিক 3 স্কেলার রাশি ভেক্টর রাশি, টপিক 4 দূরত্ব সরণ, টপিক 5 দূরত্ব বেগ দ্রুতি বেগ, টপিক 6 ত্বরণ মন্দন, টপিক 7 গতির সমীকরণ এবং টপিক 8 পড়ন্ত বস্তুর গতি। গতি চ্যাপ্টারের এই সবগুলো টপিক যদি আমরা কমপ্লিট করতে পারি পুরোপুরিভাবে, তাহলে আলহামদুলিল্লাহ এসএসসিতে আমাদের কোথাও আটকানোর কোনো চান্স নাই ইনশাল্লাহ। তো আমরা প্রথমেই শুরু করি স্থিতি এবং গতি দিয়ে। হ্যাঁ, তো স্থিতি কি গতি কি, আমরা প্রথমে স্থিতি দিয়ে শুরু করব, তারপর আস্তে আস্তে আমরা আগাবো। স্থিতি সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে স্থিতি জিনিসটা বা গতি জিনিসটা কোনো কিছু এগুলো পরম না বা কনস্ট্যান্ট না, এগুলো সব কিছু হচ্ছে একটা আপেক্ষিক অর্থাৎ কোনো প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে এগুলোর পরিবর্তন বা হচ্ছে আমরা এগুলোকে ডিফাইন করে থাকি, অর্থাৎ আমরা এগুলোকে বিশ্লেষণ করি একটা আপেক্ষিক জিনিসের সাপেক্ষে বা আপেক্ষিকতার সাপেক্ষে। যেমন স্থিতিকে যদি আমরা বলতে যাই, তাহলে আমাদেরকে সবার আগে একজন লাগবে হচ্ছে প্রসঙ্গ কাঠামো। কি লাগবে? প্রসঙ্গ কাঠামো। হ্যাঁ, প্রসঙ্গ কাঠামোটা কেমন? অর্থাৎ আমরা যার প্রসঙ্গে ওই জিনিসটা আলোচনা করব সেটাকে আমরা নর্মালি প্রসঙ্গ কাঠামো বলে থাকি। হ্যাঁ, তো প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তু, যেমন ধরো এখন যদি এখানে একটা গাছ আছে। হ্যাঁ, এটা একটা গাছ, ধরো আমি আঁকাইতে পারি না, সো বুঝে নিবা এটা একটা গাছ। হ্যাঁ, তো এই গাছটার সাপেক্ষে আমি ধরে নাও ওইটার সামনে দিয়ে হাঁটতেছি, সামনে দিয়ে একটা মানুষ বা একটা রাস্তা আছে যেটা দিয়ে একজন মানুষ চলাচল করতেছে, ঠিক আছে, বা মানুষেরা চলাচল করতেছে। তো এখন এই গাছটাকে যদি আমরা প্রসঙ্গ কাঠামো ধরি এবং এই মানুষটাকে যদি আমরা হচ্ছে ধরে নাও কি ধরবো, হ্যাঁ মানুষটাকে যদি আমরা ধরি, তাহলে এই মানুষটা ধরে নাও যদি এখানে বসে থাকে, এখানে একটা সিটে দাঁড়ায় আছে বা বসে আছে, তো এই গাছের সাপেক্ষে এই মানুষটা বা এই পয়েন্টের সাপেক্ষে এই মানুষটা যদি বসে থাকে, তাহলে ইনার কোনো গতির পরিবর্তন হইতেছে না, অর্থাৎ ইনি কনস্ট্যান্ট আছে। সুতরাং আমরা বুঝতে পারবো যে এই প্রসঙ্গ কাঠামোটার সাপেক্ষে ইনি হইতেছে স্থির। হ্যাঁ, তো ইনার সাপেক্ষে এটা হইতেছে স্থির। বা আমরা যদি এটাকে আরেকটু ভালোভাবে ধরি, একটু পরিবর্তন করে নিই, হ্যাঁ তোমাদের বোঝার সুবিধার জন্য, যেহেতু মানুষ হয়েছে, ধরে নাও এইখানে একজন দাঁড়ায় আছে। হ্যাঁ, এ পাশে একটা গাছ আছে। তো এই মানুষটার সাপেক্ষে আমরা আসলে উল্টায় নিলাম, ঠিক আছে। এই মানুষটার সাপেক্ষে এই যে গাছটা, ইনি যে দাঁড়িয়ে আছে না, এই গাছটা একটা জায়গায় কনস্ট্যান্ট, গাছ চলাচল করতে পারে না। সো গাছ যে এখানে আছে, গাছের কোনো অবস্থানে পরিবর্তন হচ্ছে না, এইটাকে আমরা বলবো গাছটা স্থির, ঠিক আছে। আর এই স্থির থাকার যে অবস্থাটা ইনার সাপেক্ষে, ওই স্থির থাকার ওই অবস্থাকে আমরা বলতেছি স্থিতি। কি বলতেছি? স্থিতি। অর্থাৎ কোনো প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে কোনো বস্তু যদি স্থির থাকে, অবস্থানের পরিবর্তন না করে, তাহলে আমরা ওই বস্তুটাকে বলবো স্থির এবং এই অবস্থাটাকেই বলবো স্থিতি। সবাই ক্লিয়ার ইনশাল্লাহ? আচ্ছা চলো তাহলে আমরা এবার যাই গতির দিকে। হ্যাঁ, আমরা টপিক 1 করতেছি। কি টপিকসে? স্থিতি এবং গতি। আমাদের স্থিতি শেষ, এবার আমরা শুরু করব গতি। সেম একই অবস্থা। আমরা ধরে নাও আবার একই উদাহরণ, একজন মানুষ দাঁড়ায় আছে, তার সামনে দিয়ে ধরো একটা গাড়ি, হ্যাঁ এটা একটা গাড়ি অবস্থানের পরিবর্তন করে চলে গেল, অর্থাৎ গাড়িটা
স্থির বিন্দু বা আমাদের প্রসঙ্গ কাঠামো যিনি দাঁড়ায় আছেন ওনার সামনে দিয়ে একটা গাড়ি চলে গেল। এক্ষেত্রে কি হইলো, গাড়িটার অবস্থানের পরিবর্তন ঘটলো, অর্থাৎ গাড়িটা গতিশীল হলো বা গতি লাভ করেছিল এবং গতিশীল অবস্থায় চলে গেল। এই যে প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে একটা বস্তু যে অবস্থানে পরিবর্তন করতেছে, এই অবস্থানের পরিবর্তনটাকেই আমরা মানে এই পরিবর্তন হওয়ার যে সিচুয়েশনটা টোটাল, ওইটাকে আমরা বলবো গতি। কি বলবো? গতি। গুড। অর্থাৎ প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে কোনো বস্তু যদি অবস্থানের পরিবর্তন করে তাহলে আমরা ওই টোটাল মানে ওই বস্তুর অবস্থাটাকে গতি হিসেবে ডিফাইন করব। ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা আসি গতির প্রকারভেদ নিয়ে। তো গতি আমরা জানি মূলত 5 প্রকার। ঠিক আছে? গতি কয় প্রকার? 5 প্রকার। বিভিন্ন, তাহলে আমরা লিখে নিই। ওকে, গতি আমরা কত প্রকার জানি? 5 প্রকার। ওকে, ঠিক আছে। সবার প্রথম আমরা জানি হচ্ছে রৈখিক গতি বা সরল রৈখিক গতি, যেটা তোমাদের বইয়ে লেখা আছে। হ্যাঁ, রৈখিক গতি। তারপর আছে হচ্ছে চলন গতি। রৈখিক গতির পরে কি? চলন গতি। তারপর আছে ঘূর্ণন গতি। তারপর আছে পর্যায়বৃত্ত গতি। ঠিক আছে? আর লাস্ট এবং ফাইনাল হচ্ছে স্পন্দন গতি বা তোমাদের ওখানে যে বইয়ে আছে সরল স্পন্দন গতি। ঠিক আছে? তো আমরা প্রথমেই শুরু করব এই জিনিসগুলো আসলে কি, এগুলোকে প্রাথমিকভাবে আমরা কিভাবে বর্ণনা করতে পারি সেই জিনিসটা আমরা জানবো। ঠিক আছে? সর্বপ্রথম হচ্ছে রৈখিক গতি বা যেটাকে আমরা বলে থাকি সরল রৈখিক গতি। দেখো, সরল রৈখিক গতি এখানে কিন্তু বলাই আছে একটা সরল রেখার যে গতি আমরা সেইটাকে কি বলবো? সরল রৈখিক গতি। অর্থাৎ কোনো বস্তু বা কোনো ব্যক্তি যদি একটা সরল রৈখিক পথ সামনে অগ্রসর হয় বা এগিয়ে যায় বা অতিক্রম করে, যেটাই বলো তোমরা, তাহলে আমরা ওইটাকে কি বলবো? সরল রৈখিক গতি। যেমন তোমরা সবাই রেল লাইন দেখছো না? রেল লাইন দেখবা, রেল লাইন কিন্তু একদম সোজা হয়, সব থেকে সোজা লাইনটা হচ্ছে রেল লাইন। ঠিক আছে? তো রেল লাইনের উপর দিয়ে যখন ট্রেন চলে যায় দেখবো ওটা কিন্তু একদম সোজা পথে একটা সরলরেখা বরাবর অগ্রসর হইতে থাকে। ঠিক আছে? আর তোমরা বলবা যে ভাইয়া হচ্ছে ওটা তো বাঁক নেয়। বাঁক নেয়, কিন্তু ওটাও সব থেকে মানে কম ঘুরে যেটা করা যায়। ঠিক আছে? অর্থাৎ সরল রেখাতেই বেশি থাকে। তো এই সরল রেখা বরাবর কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন বা যদি আমরা বলি কোনো বস্তুর গতিকে আমরা কি বলবো? সরল রৈখিক গতি। তাহলে আবার বলি যে সরল রেখা বরাবর কোনো বস্তুর গতিকে আমরা বলবো সরল রৈখিক গতি। ঠিক আছে? আচ্ছা, আমাদের সরল রৈখিক গতি শেষ। এইবার আমরা করব চলন গতি। হ্যাঁ, চলন গতি। চলন গতিটা কি? আচ্ছা, এটা আমাদের শেষ। আমরা এবার আসি চলন গতিতে। চলন গতির ক্ষেত্রে কিছু জিনিস আমাদের মনে রাখতে হবে, যে যেই বস্তুটা মানে গতি লাভ করবে শুধু সেই বস্তুটার ভিতরকার সকল অংশ, অর্থাৎ ওই বস্তুটার সকল অংশ যেন একই সাথে একই দিকে অগ্রসর হয়। ঠিক আছে? যেমন আমরা যদি বলি একটা বাস, হ্যাঁ, বাসের ভিতরে তো ধরুন এরকম সিট থাকে। হ্যাঁ, সিটে অনেক যাত্রীরা থাকে। ঠিক আছে? তো বাসের চলন গতিটা হবে যে এই বাস সকল যাত্রীদের নিয়ে সামনে অগ্রসর হইতেছে এবং
যাত্রীগুলো যে ওটার ভিতরে আছে তারা বাসের সাথে সাথেই অগ্রসর হইতেছে না। এই বাসে মানে এই উপাদানগুলোর মানে কোনো বস্তুর ভিতরকার সকল উপাদানের একই সাথে একই দিকে একই সময়ে অবস্থানের পরিবর্তনটাকেই আমরা বলবো চলন গতি। তোমরা বুঝতে পারছো আশা করি। আবার বলি, দেখো এই যে এটা একটা বাস, এটা ধরে নাও রাস্তা। হ্যাঁ, তো আমি বাস দিয়ে বুঝাইতেছি কারণ বাসটা হচ্ছে অনেক ইজি একটা এক্সাম্পল, বা গাড়ি ঘোড়া হচ্ছে অনেক ইজি এক্সাম্পল গতির ক্ষেত্রে, ঠিক আছে? তো এই বাসটা এই পথটা ধরে সামনে আগাচ্ছে। যখন বাসটা সামনে আগাবে তখন বাসের সাথে সাথে বাসের যাত্রীরাও একই সময়ে একই সাথে একই দিকে অগ্রসর হবে। এটাই হচ্ছে চলন গতির মূল কথা, যে কোনো বস্তু সামনের দিকে যদি অগ্রসর হয় এবং বস্তুর সাথে বস্তুর সকল উপাদানও একই দিকে একই সময়ে অগ্রসর হবে, এইটাই হচ্ছে চলন গতি। আশা করি তোমরা সবাই বুঝছো। তাহলে চলো আমরা এখন পরবর্তী দিকটার দিকে যাই। পরবর্তীতে আমাদের কি আছে? ঘূর্ণন গতি। ঘূর্ণন গতির নাম শুনে বোঝা যাচ্ছে যে এটা কি করবে? ঘুরবে। হ্যাঁ, এখন ঘুরবে এটা তো আমরা সরাসরি বলতে পারি না, এটার জন্য আমাদেরকে হচ্ছে এটাকে বর্ণনা করতে হবে। কিভাবে? যেমন একটা নির্দিষ্ট স্থান বা একটা নির্দিষ্ট বিন্দু, ধরে না এটা একটা নির্দিষ্ট বিন্দু, হ্যাঁ, এটা থেকে সমান দূরত্ব অতিক্রম করে আমাদেরকে যদি কোনো বস্তু ঘুরে আসে, সেইটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে ঘূর্ণন গতি। আমাদের আশেপাশে আমরা ঘূর্ণন গতির অনেক এক্সাম্পল দেখতে পাই, তাই না? যেমন ফ্যান, ঘড়ি, তারপর হচ্ছে আমরা ওই যে অনেক সময় দেখবে যে হচ্ছে ছোট বাচ্চারা হচ্ছে গাছের চারিদিকে দৌড়াদৌড়ি করে, এই গতিটা, এগুলো সব কিছুই হচ্ছে ঘূর্ণন গতির উদাহরণ। অর্থাৎ একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে চারিদিকে সমান দূরত্ব বজায় রেখে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন বা ঘুরে আসাকে আমরা বলবো হচ্ছে ঘূর্ণন গতি। কি বলবো? ঘূর্ণন গতি। অর্থাৎ এখানে কি হবে, যে এই যে পি বিন্দুটার সাপেক্ষে দেখতে হবে যে R1, R2, R3, এই তিনটা হচ্ছে ব্যাসার্ধ যদি ধরি আমরা, তিনটাকে বা দূরত্ব যদি ধরি, তিনটাই হইতে হবে এক সমান। কি হতে হবে? এক সমান। আবার আমরা বলি একটু কেমন? ঘূর্ণন গতিটা হচ্ছে কোনো নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন যদি ঘটে, আমরা সেটাকে বলবো ঘূর্ণন গতি। ঠিক আছে? ওকে, তাহলে ঘূর্ণন গতি শেষ। তারপর আমরা আসি পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি কোনো বস্তু, যেমন তোমরা ঘূর্ণন গতিটা দেখলা না, ধরে নাও কোনো বস্তু একটা নির্দিষ্ট পথকে একটা নির্দিষ্ট সময় পর পর একইভাবে অতিক্রম করতেছে। কেমন? কোনো নির্দিষ্ট একটা পথকে নির্দিষ্ট সময় পর পর একইভাবে অতিক্রম করতেছে, অর্থাৎ একই গতিতেও বলতে পারো। হ্যাঁ, যদি ত্বরণ না থাকে তাহলে একই গতিতে অতিক্রম করবে। যেমন তোমরা দেখতে পারো ফ্যানের পাখার গতি। হ্যাঁ, ওইটা কিন্তু একই লাইন বরাবর একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর কি করে? ঘোরে। তারপর ধরে নাও ঘড়ির কাঁটা, হ্যাঁ, এটা একটা ঘড়ি, ঠিক আছে? ধরে নাও এটা একটা ঘড়ি, হয় নাই তাও এটা একটা ঘড়ি, আমরা বলছি যখন তাহলে এটা একটা ঘড়ি মানতে হবে। হ্যাঁ, তাহলে ঘড়ির কাঁটাগুলো একটা বড় কাঁটা থাকে, হ্যাঁ, সেকেন্ডের কাঁটা, তারপর একটা মিনিটের কাঁটা থাকে। আচ্ছা, আমরা একটা কাঁটাই ধরি, ধরো নাও একটা মিনিটের কাঁটা, ঘড়ির একটা মিনিটের কাঁটা এটা, ঠিক আছে? এই কাঁটাটা
প্রত্যেকটা একটা নির্দিষ্ট সিকোয়েন্সে একটা নির্দিষ্ট সময় পর পর একই রাস্তা দিয়ে ঘুরে আসতেছে না, তাই না? ঘড়িতে দেখবা যে প্রত্যেক দিন একই সময়টা একইভাবে ঘুরতে ঘুরতে আসে, ঠিক আছে, একটা নির্দিষ্ট সময় পর পর। আমাদের মেন জিনিসটা কি, পথ একই হবে, একটা নির্দিষ্ট সময় থাকবে, এটাই হচ্ছে পর্যায়বৃত্ত গতির মেইন জিনিস, ঠিক আছে? যেমন এই যে ঘড়ির কাঁটাটা এইভাবে ঘুরে আসতেছে একটা নির্দিষ্ট সময় পর 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 পর, এটা চলতেই থাকে। এই জিনিসটাই হচ্ছে পর্যায়বৃত্ত গতি। শুধু যে ঘড়ির কাঁটার গতি তা না, ঘড়ির কাঁটার গতির পাশাপাশি ঘড়ির কাঁটার গতিগুলো কেমন, ঘড়ির কাঁটার গতিটা যেমন নির্দিষ্ট সময় পরে ঘুরে আসতেছে, এটাই হচ্ছে পর্যায়বৃত্ত গতি। তো আমরা আরও এক্সাম্পল দেখতে পারি, যেমন ধরো তোমার ফ্যানের গতি, হ্যাঁ, তারপর বলতে পারো তোমার হচ্ছে আমাদের ওই যে যেটা বললাম যে বাচ্চারা গোল গোল হয়ে খেলে না, ওইটা। তারপর হচ্ছে গাড়ির চাকার গতি, এটাও একটা পর্যায়বৃত্ত গতি যখন ওটা ঘুরতেছে, ঠিক আছে? এটা কমপ্লেক্স, গাড়ির চাকার গতিটা একটু কমপ্লেক্স, কিন্তু আমরা নর্মালি দেখবো যে ঘুরতেছে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে নির্দিষ্ট সময় পর পর। এটাই হচ্ছে পর্যায়বৃত্ত গতির মেইন সিকোয়েন্স। এরপর আমরা করব হচ্ছে স্পন্দন গতি বা সরল স্পন্দন গতি, ঠিক আছে? আচ্ছা, তো স্পন্দন গতিটা কি বা সরল স্পন্দন গতিটা কি? একটা বস্তু যখন একটা সময়ে বা একটা পথের, ধরো না এটা একটা পথ, ঠিক আছে, এই পথটার সময়ের শুরুতে বা প্রথম অর্ধাংশে একদিকে অতিক্রম করলো এবং পরবর্তী অর্ধেকে আরেক দিকে অতিক্রম করলো, ঠিক আছে? এটাকে আমরা সিম্পলি বলতে পারি স্পন্দন গতি। অর্থাৎ স্পন্দন গতিটা কি, কোনো বস্তু একটা নির্দিষ্ট সময়ে একটা পথের এক পাশে এবং পরবর্তী সময়ে একই পথের বিপরীত পাশে যে গমনটা করতেছে, এইটাকেই আমরা বলে থাকবো বা বলবো স্পন্দন গতি। এখন আমরা একটা ছোট্ট জিনিস দিয়ে বুঝি, তাহলে আমরা খুব ইজিলি জিনিসটা ক্লিয়ার করতে পারবো। যেমন ধরো তোমরা পেন্ডুলাম দেখছো না, বা হচ্ছে আগেকার যুগে যে ঘড়িগুলো দেখবা, ওগুলো দেখবা যে হচ্ছে নিচে একটা এরকম ইয়া থাকে, দোলক থাকে, আমরা দোলক বলি বাংলাতে, বা পেন্ডুলাম, ঠিক আছে? ওকে, ধরে নাও এটা একটা রাস্তা। তাহলে দেখবা যে এই পেন্ডুলাম বা হচ্ছে ঘড়ির ইয়াটা একটা নির্দিষ্ট সময়ে এক পাশে গমন করতেছে, এই পাশে, এবং পরবর্তী সময়টাতে বিপরীত পাশে গমন করতেছে। এই যে একই পথকে দুটি সময়ে, অর্থাৎ সময়ের অর্ধাংশে এবং একটা সময়কে যদি আমরা এক ভাগ ধরি, তার প্রথম অর্ধেকে তারা এক পাশে গমন করবে, যেমন এই পাশে গমন করছে, এবং পরবর্তী সময়ে একই পথটার বিপরীত পাশে গমন করতেছে, ঠিক আছে? এই জিনিসটাকে আমরা বলে থাকব স্পন্দন গতি বা সরল স্পন্দন গতি। হ্যাঁ, যেমন হচ্ছে ধরে নাও এটা যদি আমরা একটা দোলক ধরি সেম হিসাবে, এই দোলকটা 1 সেকেন্ডে, এটার মানে হচ্ছে দোলকের কেন্দ্র যেটা বলি বা হচ্ছে আমরা যদি সেন্ট্রাল বলি, এটার এক পাশে অতিক্রম করবে এবং পরবর্তী 1 সেকেন্ডে তার বিপরীত দিকে অতিক্রম করবে। তাহলে এই জিনিসটা বুঝছো তোমরা? এইটাকে আমরা বলি সেকেন্ড দোলক, ঠিক আছে? এই জিনিসটাই হচ্ছে স্পন্দন গতি, অর্থাৎ সময়ের এক পাশে একদিকে এবং বিপরীত পাশে একই পথের বিপরীত দিকে গমন করার গতিটাকে আমরা বলি স্পন্দন গতি। তো ঠিক আছে, আজকে আমাদের গতির বিভিন্ন প্রকার সম্পর্কে আলোচনা করা হলো। আজকে ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা আমাদের কি টপিকসগুলোর বাকি যে জিনিসগুলো বাকি আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।